হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 5-এর থার্ড সামেটিভের কিছু অঙ্ক এবং নোট ফর থার্ড সামেটিভ। এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কের নাম্বার হচ্ছে 1, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক 1 নম্বরের অঙ্ক। এবং তোমরা এই শর্টগুলো ভালো করে করবে, তাহলে দেখবে তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে সবই পড়ে যাবে। তো প্রথমে দেখো, আমরা 1-এর পাচ্ছি কি, যে শ্রমিক ও দিন সংখ্যার সঙ্গে কী ধরনের সম্পর্ক, মানে শ্রমিক এবং দিন সংখ্যার সঙ্গে কী ধরনের সম্পর্ক। দেখো, প্রথমে আমরা যদি অঙ্কটা করি, 1-এর সেট 1, কোনো একটা কাজ, ধরো একটা শাড়ি তৈরি করতে 5জন লোকের লাগছে 2 দিন। তাহলে যদি একজন লোক কাজটা করে তার বেশি দিন লাগবে। তাহলে লোক যদি একজন হয়, তার দিনটা তাহলে 2 গুণিতক 5, অর্থাৎ 5 দুগুণে 10 দিন। তাহলে দেখা যাচ্ছে লোক যদি কমে যায়, দিন হচ্ছে বেড়ে যাবে। তাহলে এখানে দেখো শ্রমিক, তাহলে বলা যায় শ্রমিক আর দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে অর্থে বলা যাবে শ্রমিক ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তোমরা এগুলো লিখবে না, এটা আমাদের জাস্ট উদাহরণ দিয়ে বলা, তোমরা শুধু এইটুকু লিখলেই হবে যে শ্রমিক ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এবার দেখো 1-এর বিটটা দেখো। বিটটা বলছে কি না, লসাগু কথার অর্থ কী, মানে লসাগুর পুরো নাম। আমরা জানি এই গসাগুর পুরো নাম হলো না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুর পুরো নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগুর বেলায় গুণনীয়ক আর লসাগুর বেলায় গুণিতক। তাহলে আমরা কি লিখব না, গসাগু লিখে তোমরা লিখবে না গরিষ্ঠ, রয়স্বই মধ্যে শয়ঠয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সিটটা লসাগুর পুরো নাম কি না, লসাগুর পুরো নাম হলো লঘিষ্ঠ, মানে ছোট, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, এবার আমরা চলে আসছি 1-এর ডিটটা। কি বলেছে দেখো, বলছে বৃত্তের ব্যাসার্ধের কত গুণ। তো আগে আমরা বৃত্তটা আঁকি, কোনটা ব্যাস কোনটা ব্যাসার্ধ বুঝি, তারপরে আমরা অঙ্কটা করব। দেখো, ধরো একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে এটা হলো ব্যাসার্ধ, আর ধরো ও এ ব্যাসার্ধ, আর যদি আমরা সম্পূর্ণ টানি এটা হচ্ছে ও বি, তাহলে তখন এ বি হলো ব্যাস। তাহলে আমরা দেখছি যে ও এ যতটা ও বি ততটা। তাহলে প্রশ্নটা আমার হলো যে বৃত্তের ব্যাস, মানে ব্যাস পুরোটা, ব্যাসার্ধ মানে ও এ, তাহলে ও এর দ্বিগুণ, মানে ও এ আর ও বি মিলেই হচ্ছে এ বি। তাহলে আমরা বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ মানে এইটুকু, ব্যাসার্ধ না ব্যাস, ডিটটা বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, 2 গুণ। এবার ইটটা দেখো, ইটটা ঠিক উল্টোটা বলছে যে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের কত গুণ। তা বৃত্তের ব্যাসার্ধ, তো দেখো এখানে বৃত্তের ব্যাস হয়ে গেছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। এবার বৃত্তের ব্যাসার্ধ মানে ও এটা ব্যাস মানে এ বি, তা এ বির কত, তাহলে এ বির অর্ধেক হচ্ছে ও এ। তাহলে আমরা কি লিখব না, বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক অংশ। এবার আমরা আসবো এফের অঙ্কটা। দেখো কি বলছে, ঘড়িতে 3টে বাজলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে।
তো দেখো আমরা ছবিটা আঁকি, তাহলে আমার উত্তরটা খুব সহজে বেরিয়ে আসবে। এই একটা ঘড়ির ছবি। তো এটা হচ্ছে 12, এটা 12, এটা 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9। তাহলে 1 2 1 2 1 2 1 2, মানে 1 2 4 5 7 8, এটা 10 11। দেখো যখন বলছে ঘড়িতে যখন 3টে বাজে, 3টে মানে তাহলে নিশ্চয়ই ঘন্টার কাঁটাটা 3-এর ঘরে থাকবে সোজা, আর মিনিটের কাঁটাটা বড় কাঁটাটা থাকবে 12-র ঘরে। তাহলে দেখো এই অবস্থায় এই সোজা অর্থাৎ একে অন্যের উপর যদি লম্ব হয় তখন সেটা 90 ডিগ্রি কোণ করে। তাহলে নিশ্চয়ই এটা 90 ডিগ্রি কোণ করবে। তাহলে আমরা কি লিখব না, ঘড়িতে 3টে বাজলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা আমাদের উত্তর। এবার দেখো একের জিটটা দেখো কি বলেছে, যে একজোড়া পরস্পর মৌলিক সংখ্যা লেখো। তো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আগে জানতে হবে, তারপর আমরা উদাহরণ দেব। তো পরস্পর মৌলিক সংখ্যা মানে কি, মানে হলো যে দুটো মৌলিক সংখ্যার গসাগু সাধারণ গুণনীয় যদি 1 হয়, ধরো আমি ধরলাম 5 একটা মৌলিক সংখ্যা আর 7 একটা মৌলিক সংখ্যা। তো 5-এর গুণনীয়ক কী হবে, 1 হবে আর 5 হবে। 7-এর গুণনীয়ক কত হবে, 1 হবে আর 7 হবে। তার এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কে আসছে। এলা বন্ধুরা, এবার দেখো আমরা জিটটা করছি যে একজোড়া পরস্পর মৌলিক সংখ্যা লেখো। তো আমরা পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আগে দেখি, যে 5 এবং 7 এ দুটো মৌলিক সংখ্যা। তো দুটো মৌলিক সংখ্যার যদি সাধারণ গুণনীয়ক 1 হয়, অর্থাৎ 5-এর গুণনীয়ক 1 5, 7-এর গুণনীয়ক হলো 1 আর 7, এদের মধ্যে সাধারণ গুণনীয়ক হলো কোনটা, গুণনীয়ক হলো 1। তাহলে বলতে পারবো এই যে 5 আর 7 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা উত্তর দিতে পারি অতএব না, পরস্পর মৌলিক সংখ্যা 5 আর 7, এটা হলো একজোড়া পরস্পর মৌলিক সংখ্যা। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর তোমরা এই শর্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় এর মধ্যে সবাই এসে যাবে, ঠিক আছে। এবার দেখো এইচের অঙ্কটা বলছে বড় ও ছোট সংখ্যাটি লেখো। তো এখানে 3টে সংখ্যা দেওয়া আছে, দশমিক দেওয়া আছে। তো আমরা আগে সংখ্যাগুলো লিখি, ওপর নিচে করে লিখব। দেখো প্রথমে কি লেখা আছে, 6.006, আমরা এইভাবে লিখব। তারপর বা পাশাপাশি লিখতে পারো 6.606, আর একটা হলো 6.066। তো এবার খেয়াল করো, আমরা দেখেছি যে দশমিকের বাম দিকে পূর্ণ সংখ্যা আর ডান দিকের প্রথম সংখ্যাটাকে বলা দশাংশ, তারপরে শতাংশ, তারপর সহস্রাংশ। সহস্রাংশ মানে 1000। তো প্রথমে আমাকে বলছে বৃহত্তম সংখ্যা। দেখো প্রথমে দশমিকের বাম দিকে সবারই কিন্তু 6, তাহলে আমরা এটাকে আর দেখব না। এবার আমরা দেখব পরের সংখ্যাটা, অর্থাৎ দশমিকের পরে দশাংশ, এর দশাংশ 0, এর দশাংশ 6, এরও 0। তাহলে দেখো সব থেকে ছোট পাচ্ছি কোনটা, এও 0, এও 0, তাহলে দুটো সমান হয়ে গেছে। তাহলে আমরা দেখব শতাংশ, তাহলে এও বড় হয়ে গেছে, তাহলে এটাকে লিখে ফেলি। তাহলে অতএব বৃহত্তম সংখ্যা, তাহলে বড় সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি এইটা 6.606। এইবার আমরা ছোট সংখ্যা পাবো এই দুটোর মধ্যে। তো এর দশাংশ 0, এর দশাংশ 0, সমান হয়ে গেছে।
এর শতাংশ 0, এর শতাংশ হলো 6, তাহলে এই সংখ্যাটা বড় হয়ে গেছে, তা নিশ্চয়ই ছোট এইটা হবে, তাহলে তো এইটা হবে ছোট, এটা হবে বড়। তাহলে ছোট সংখ্যা হলো কি না এই 6.006, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার আইট দেখো, আইটটা কি বলেছে? আইটটা বলেছে যে নিরেট গোলকের ড্যাশটি তল আছে। আচ্ছা, আগে নিরেট গোলক মানে কি? পৃথিবী, নিরেট গোলক, কিংবা একটা কমলা লেবু, বাতাবি লেবু, এগুলোকে আমরা বলবো, বা গ্লোব, এরা হলো নিরেট গোলক। তো আমি একটা নিরেট গোলকের ছবি আঁকি, বা ধরো একটা বল, নিরেট বল। তো বলের ছবিটা যে এইরকম আমরা আঁকতে পারি, তোমরা অন্যভাবেও আঁকতে পারো, আমি যেমনভাবে করছি দেখো তোমরাও ভালো করে করতে পারো আমার থেকে। তো এটা একটা বল বা নিরেট গোলক। তো এখানে দেখো খেয়াল করো, বলছে নিরেট গোলকের ড্যাশটি তল আছে। তো আমরা এই নিরেট গোলকের এই এত বড় একটাই মাত্র তল, সেটা কী তল? বক্রতল। তাহলে এর মাত্র বক্রতল, তাহলে এটা হচ্ছে বক্রতল। সেটা কটা? না, একটি হলো বক্রতল। ঠিক আছে, তাহলে দেখো যে নিরেট গোলকের, তাহলে আমরা কী লিখব? না নিরেট গোলকের একটি তল আছে। এখন এখানে আমি যদি বলে যে কী তল, সে মানে সমতল না বক্রতল, তাহলে তুমি তখন বলতে পারো এর বক্রতল। আচ্ছা, এবার দেখো যে অঙ্কটা কী বলেছে দেখো, যে অঙ্কটা বলেছে যে 5 ও 6 দুটি সাধারণ গুণিতক লেখো। তো সাধারণত আমরা জানি গুণিতক মানে হচ্ছে গুণ, আর গুণনীয়ক হলো ভাগ। তার গুণিতক হলো 5-এর নামতা, 5 একে 5, 5 দুগুণে 10, মানে 5 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ করে মিলে যাবে। 6-এর গুণিতক হলো 6 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ করলে মিলে যাবে, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 6-এর গুণিতক। ঠিক তেমনি 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 5-এর গুণিতক, তার মানে 5-এর নামতা। তো আমরা বলেছি দুটো সাধারণ, দেখে নিই। প্রথমে আমরা বের করি 5-এর গুণিতক। তা 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 লং 45, আরও অনেক আছে, আমার প্রয়োজনে আবার নির্ণয় করব। এবার দেখো 6-এর গুণিতক কী হবে? 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছক 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, 6 7-এ 42, 6 8-এ 48, 6 লং 54, 6 10-এ 60। তো আরও আছে। তো আমার এখানে দেখো মিলছে কি, দেখো একমাত্র প্রথম মিলছে, সেটা হলো 30। এই 5-এর গুণিতক 30, 6-এর গুণিতক 30। তাহলে প্রথমে একটা পেলাম, অতএব সাধারণ গুণিতক কটা বলেছে আমাকে? দুটো বলেছে। তা প্রথম 30, তো তারপরে 30-এর পরে 60 হবে। তো এখানে দেখো আমি আরও আঘাত হবে 5-এর গুণিতক, 5 লং 45, 5 10-এ 50, 5 11 55, 5 12 60, 5 13 65, এইগুলো তো আরও আছে। তো এটাও 60 পর্যন্ত গেছি। তাহলে দেখো এরও 60 গুণিতক আছে, এরও 60, তাহলে সাধারণ গুণিতক। তাহলে আমরা লিখব কি? একটা 30 আর একটা হলো 60। তাহলে 5 ও 6-এর সাধারণ গুণিতক দুটো হলো 30 আর 60, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার কে অঙ্কটা দেখো। কে অঙ্কটা কি বলেছে? বলছে বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম কি? তো আগে আমরা জ্যা কাকে বলে দেখি, তারপরে আমরা অঙ্কটা করব। তো দেখো এই একটা বৃত্ত, এই বৃত্তের এটাকে বলে পরিধি,
এই অংশটাকে বলে পরিধি, অর্থাৎ বৃত্তটা যে বক্র অংশ দিয়ে তৈরি করা হয়েছে সেটাকে বলে পরিধি, আর এটা হচ্ছে কেন্দ্র। আর কেন্দ্র থেকে এবার পরিধি ব্যাসার্ধ আমরা জানি, এটা তো একটা ব্যাসার্ধ, এও একটা ব্যাসার্ধ, তাহলে এ বি ধরো, এটা ও। এইবার জ্যা হলো কোনটা? জ্যা হলো এই বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু নাও, যে কোনো দুটো বিন্দু যোগ করো। আবার এর এই বিন্দু যোগ করলাম, এও যায়। এই বিন্দু যোগ করলাম, এও যায়। তাহলে দেখা যাচ্ছে বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে বৃত্তের জ্যা বলে। তাহলে দেখো এটাও যায়, এটাও যায়, এটাও যায় এবং এটাও যায়। তাহলে এটা তো একটা আমরা জানি ব্যাস, তাহলে বৃত্তে, এবং এটা সব থেকে বড় ব্যাস এবং সব থেকে বড় জ্যা। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম হলো ব্যাস। তা লিখব কি? অতএব বৃত্তের বৃহত্তম জ্যা এর অপর নাম হলো বৃত্তের ব্যাস। এটা আমাদের উত্তর। এবার দেখো এল কি বলেছে? এলটা বলছে একটা বাড়ির 7/9 অংশ রং করা হয়েছে, আর কত অংশ রং করা বাকি আছে। দেখো এই ধরনের অঙ্ক যখন থাকবে 7/9 অংশ, তাহলে তুমি জানো না বাড়িটা কতটা, তখন ধরে নেবে বাড়িটা 1 অংশ। তাহলে যদি 7/9 মানে কি 9 ভাগে 7 ভাগ, তাহলে 1 ভাগ যদি হয় তাহলে সেই 1 ভাগ থেকে 7/9 বিয়োগ করলে আমরা পেয়ে যাব বাকি অংশ। তাহলে আমরা দেখো লিখতে পারি, ধরি মোট বাড়ি সমান সমান 1 অংশ। এবার রং করা হয়ে গেছে তো 7/9, তাহলে রং হয়েছে কত না 7/9 অংশ। তাহলে বাকি আছে কত? তাহলে বাকি আছে কত? তাহলে 1 বিয়োগ 7/9, এর ব্র্যাকেট দিয়ে আর এখানে অংশ লিখবে। এবার দেখো বিয়োগটা, দেখো এই বিয়োগটা তুমি এর হরের সঙ্গে এই পূর্ণ সংখ্যার গুণ করবে, গুণ করে বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ, বিয়োগ 7 মানে অর্থাৎ 9 1 9 হলো, বিয়োগ এই 7, আর নিচে কিন্তু এই হরে 9 বসে যাবে আর অংশ ডট ডট। তাই 9 থেকে 7 বিয়োগ করো, 7 8 9 2 সমান সমান 2/9 অংশ। তার মানে আমাদের বাকি আছে 2/9 অংশ। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্স দেখে জানিয়ে দিও। তবে তোমরা খুব কনসাস হয়ে এই শর্টগুলো করবে, যাতে করে পরীক্ষা এবং শর্ট হবে, তারপরে 2 নম্বরের কোশ্চেন দেবো, তারপরে 5 নম্বরের কোশ্চেনে দেবো। পরপর তোমরা দেখে যাবে এই কোশ্চেনগুলো করলে, আর তোমাদের অঙ্কে খুব ভালো মার্কস পাবে। ঠিক আছে?